প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত ইউসিবি টু দ্য পয়েন্টে। সাথে আছি আমি সানজিদা তন্নি। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে অনেক ধরনের পরিবর্তন হচ্ছে। ইতিমধ্যেই নির্বাচন নিয়ে অনেক কথা হচ্ছে, নির্বাচনের হাওয়া বইছে। সেই নির্বাচন কবে হবে তার সঠিক তারিখও জানতে চাইছে অনেক রাজনৈতিক দল। পাশাপাশি বাংলাদেশের অর্থনীতি নিয়ে কথা হচ্ছে, লুটপাটের অর্থনীতি নিয়ে কথা হচ্ছে। এই সকল বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। আলোচনার শিরোনাম নির্বাচন ও অর্থনীতি। আলোচনার জন্য আজ স্টুডিওতে আছেন জনাব এএসএম আব্দুল হালিম, চেয়ারম্যান, বাংলাদেশ হাউস বিল্ডিং ফিনান্সিয়াল কর্পোরেশন, সাবেক মন্ত্রিপরিষদ সচিব। আপনাকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া, সাবেক সিনিয়র সচিব এবং এনবিআর চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রদূত জার্মানি। স্বাগত এবং শুভেচ্ছা আপনাকে। আমরা বলছিলাম যে নির্বাচন ও অর্থনীতি নিয়ে আমরা কথা বলবো। যখনই অর্থনীতির কথা আসে এই সময়, তখন খুব বেশি অর্থ পাচারের কথাগুলো আসে। আপনি জার্মান রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত ছিলেন এবং বিগত সরকারের আমলে যে অর্থ পাচারের কথাগুলো আসে আমরা শ্বেতপত্রও দেখেছি, সেখানে অনেক অর্থ পাচারের কথা আছে। এটা আসলে কতটুকু সত্য বা কী পরিমাণে অর্থ পাচার হয়েছে? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলাদেশের প্রেক্ষাপটে। বাংলাদেশের থেকে যে অর্থ পাচার, এটি কিন্তু অনেক আগে শুরু হয়েছে। এটির কারণ আমাদের দেশের কিছু সংখ্যক মানুষ, সেটি ব্যবসায়ী বলেন, সরকারি চাকরিজীবী বলেন, রাজনীতিবিদ বলেন, দেশপ্রেম বলতে কিছুই নাই। কাজেই তারা বাংলাদেশকে নিরাপদ মনে করে না, দেশের বাইরে তারা টাকা পয়সা পাচার করে। তো এই যে দেশপ্রেম নাই, আল্লাহ তাআলার উপর ভীতি নাই, সেই সব কারণে তারা এগুলি করেছে। বিএফআইইউ যখন প্রতিষ্ঠা হয়েছে বাংলাদেশ ব্যাংকের সাথে, আর কি এটা ইন্ডিপেন্ডেন্ট বডি, তারা আপনার বিভিন্ন সময়ে যাচাই বাছাই করে বিভিন্ন তথ্য এখানে দিয়েছে সরকারের কাছে। আমি এনবিআরের চেয়ারম্যান থাকা অবস্থায়ও আমরা ধরার চেষ্টা করেছি কারা এগুলি পাচার করে। তো সেই সময়ে যেমন এক সময় কথা হয়েছে যে প্রতি বছর 700 কোটি টাকা পাচার হয়। আবার এক সময় বলা হয়েছে যে গত 15 বছরে 64,000 কোটি টাকা পাচার হয়েছে। আবার রিসেন্টলি যারা নাকি এখন সরকারের সাথে কাজ করছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, কিংবা একটা শ্বেতপত্র প্রকাশ হয়েছে, এই ধরনের যে এগুলি স্টেটমেন্ট তারা যা দিচ্ছে, এতে বিলিয়ন বিলিয়ন টাকা পাচার হওয়ার কথা বলা হচ্ছে। মোট কথা হলো বাংলাদেশ থেকে অর্থ পাচার হয় এবং এশিয়ার যে কোনো দেশের তুলনায় এই দেশ থেকে বেশি হয়েছে। এবং এটির জন্য আমি সরকারে যখন কাজ করি তখন কিন্তু আমি লেখালেখি সবসময়ই করি অর্থনীতি বিষয়ের উপর। আমি কঠিনভাবে লিখেছি এবং এতে করে যদি কে অসন্তুষ্ট হইল কে হইল না, এটি আমার কোনো বিষয় না। আপনি দেখেন যে ব্যাংকগুলি কিছু কিছু ব্যাংককে একদম মানে ঋণ খেলাপি করে খালি করে ফেলেছে। কোনো কোনো ব্যাংক থেকে 80%, 87% টাকা সরিয়ে নেওয়া হয়েছে। আমি যদি একটু যোগ করি, যখনই অর্থ পাচারের কথা আসে তখনই রাজনীতিবিদদের নাম জড়িয়ে থাকে এর সঙ্গে। যে কোনো রাজনীতিবিদ কিংবা তার আশীর্বাদ পুষ্ট কেউ এই অর্থ পাচারের সঙ্গে জড়িত। কিন্তু কখনো কখনো আমরা এই নামগুলোও পাই যে দুর্নীতি এবং অনিয়মের সঙ্গে আমলারাও জড়িত থাকে। এটিকে কিভাবে বিশ্লেষণ করবেন? এখানে আমি প্রথমেই বলেছি যে ব্যবসায়ী, রাজনীতিবিদ, আমলা, এদের কারো না কারো যোগসাজশে এই কাজগুলি হচ্ছে, অথবা সরাসরি নিজেরাও। যেমন ধরেন অনেক সময় বলেছে যে আমরা এগুলি চাক্ষুষ দেখতে পাচ্ছি, দুবাইয়ে অনেকে বাড়িঘর করেছে, জমি জমা কিনেছে, ব্যবসা প্রতিষ্ঠান করেছে। আবার কানাডায় অনেকে বাড়িঘর করেছে, আপনার মালয়েশিয়া, তারপরে বেগমপাড়া, হ্যাঁ, তারপরে আপনার ইংল্যান্ড, সুইজারল্যান্ড, এমন কোনো দেশ নাই যেসব জায়গায় বাংলাদেশের টাকা না গিয়েছে। আর এটার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ঋণ পাওয়া ব্যাংক থেকে এত সহজ হয়ে গিয়েছিল বিগত এই আপনার 15-20 বছর যাবৎ, যে টাকা পাচার করার এটা একটা মানে হাতিয়ার হিসেবে গণ্য হয়েছে। এটি একটি। আরেকটি হলো যে আমাদের অনেক ব্যবসায়ী আছেন যারা
এই তাদের সন্তানাদি বিদেশে রাখেন, তারপরে তারা বাড়িঘর বিদেশে করেন, ওরা ব্যবসার আড়ালেও কিন্তু অর্থ পাচার করেছে। আমি এনবিআর থেকে দেখেছি যে ওভার ইনভয়েসিং এবং আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে এই কমপক্ষে 25 থেকে 35% টাকা পাচার হয়েছে। আবার মনে করেন যে এই বিষয়টা বোধহয় আরো বেশি শুনতে হবে আমাদেরকে। আমি ফিরবো আপনার কাছে। অসংখ্য ধন্যবাদ। জনাব ASM আব্দুল হালিম, আপনার কাছে জানতে চাই, একই সঙ্গে অনেকগুলো দায়িত্ব পালন করা, আপনি চেয়ারম্যান বাংলাদেশ হাউস বিল্ডিং ফিনান্স কর্পোরেশনের, এছাড়াও সাবেক মন্ত্রিপরিষদ সচিব ছিলেন, রাজনীতির সঙ্গেও জড়িত। এই যে পাশাপাশি এতগুলো দায়িত্ব পালন করছেন, কিভাবে করছেন, একটার সঙ্গে আরেকটা সম্পৃক্ত কিনা? আপনাকে ধন্যবাদ। দায়িত্ব পালনের কথা বলছেন, সেটা হচ্ছে যে আমার দায়িত্ব পালনের আগ্রহ কতটুকু আছে, আমার ক্যাপাবিলিটি, এফিসিয়েন্সি কতটুকু আছে, সেটার উপর নির্ভর করে। তা আমি বর্তমানে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি। সাথে সাথে আমি একটা জাতীয়তাবাদী দলের মাননীয় প্রধানমন্ত্রীর অ্যাডভাইজার হিসেবে, উপদেষ্টা হিসেবে কাজ করছি, এবং এলাকাও যাচ্ছি, এলাকায় কিছু কাজ করছি, সামাজিক এবং রাজনৈতিক দুটি কাজ করছি। তা এটাতে আমি নিজে খুব আনন্দিত এবং আমি আগ্রহ করে সেখানে যাচ্ছি, এবং আমি মনে করি যে আমি এখনও এই কাজগুলি করতে খুবই পারদর্শী এবং আমার আগ্রহ আছে। সেই হিসাবে আমি কোনোটা একটা কাজের সঙ্গে আরেকটা যে ওভারল্যাপিং হচ্ছে বা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সাপোজ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে যে দায়িত্ব পালন করছি, হাউস ফাইন্যান্স কর্পোরেশনের দায়িত্বগুলি অ্যাকচুয়ালি হচ্ছে বোর্ড মিটিংটা হলো মেইন, সভাপতিত্ব করার হচ্ছে মেইন, আর ওভারঅল সুপারভিশন। তো সুতরাং সেখানের সঙ্গে এটা কোনো কন্ট্রাডিকশন কখনো হচ্ছে না কাজের। আর এখানে আরেকটি কথা বলা দরকার, যেটা মুশারফ বলেছেন, খুব ভালোভাবে বলেছেন, যে আর আপনার আজকের বিষয়বস্তু সেটা হচ্ছে যে নির্বাচন এবং অর্থনীতি এবং তার সঙ্গে লুটপাটের কথাটা বলেছেন। এটা অত্যন্ত প্রাসঙ্গিক, কারণ বিগত 15-16 বছরের এই লুটপাটটা এমনভাবে আমাদের মজ্জাগত হয়েছে যে আমরা ঘরে, বাইরে, অফিসে, আদালতে যেখানেই যাই না কেন দুর্নীতি গন্ধ পাই। দুর্নীতির বিষবাষ্পে দেশটি ছেয়ে গেছে। এটা প্রত্যেকটি দেশ এক একটা তন্ত্রের উপর নির্ভর করে। আপনি ধরেন কোনো দেশ, আমেরিকার মতো দেশ ক্যাপিটালিজম, সেখানে হলো ধনতন্ত্র, রাশিয়ায় যেমন সমাজতন্ত্র, চায়নায় যেমন আপনার হচ্ছে কমিউনিজম, সেখানে কমিউনিজম, প্রত্যেকটা তন্ত্র। আর এখন আমাদের বাংলাদেশের যে তন্ত্র, আমরা কোনো তন্ত্র খুঁজে পাই না। সেটা একটা তন্ত্র আছে, সেটা ইকোনমিক্সের যে থিওরি আছে, ক্লেপ্টোক্রেসি। ক্লেপ্টোক্রেসি হচ্ছে চৌর্যতন্ত্র। সেখানে হচ্ছে যে চুরি করার একটা মহোৎসব। বিগত 15-16 বছরে বাংলাদেশের অফিস, আদালত এবং রাজনীতি বলেন, আমলা বলেন, সর্বত্র একটা দুর্নীতির মহোৎসব চলেছে। দুর্নীতির মহোৎসব চলছে। এই আলোচনাটি আমরা আসবো, কিন্তু আমি যদি একটু আগের প্রসঙ্গে ফিরে আসি, আপনার যে আলাদা আলাদা জায়গায়, আলাদা আলাদা পেশায় বা কাজে আপনি নিয়োজিত, আপনি বললেন যে আগ্রহের জায়গা থেকেই সেটি আপনি করছেন, কিন্তু এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কিনা? একই সঙ্গে রাষ্ট্রীয় একটি প্রতিষ্ঠানে আপনি কর্মকর্তা, এর পাশাপাশি দলীয় পরিচয় বহন করছেন, এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নয়? মোটেই না। আমি বলেছি সেটার আপনার ডেফিনেশনটা, আমি ব্যাখ্যাটা আপনাকে দিয়েছি, যে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন বা অন্য ব্যাংকের পর্ষদের যিনি চেয়ারম্যান, তিনি হচ্ছেন অস্থায়ী এবং টেম্পোরারি একটা অনারারি ভিত্তিতে কাজ করেন। উনি শুধুমাত্র তার বোর্ড মিটিং যে হয়, সেই মিটিংগুলি তিনি প্রিজাইড করেন, সেটা হলো মূল দায়িত্ব। সেই সঙ্গে আনুষঙ্গিক কিছু সুপারভাইজারের দায়িত্ব আছে, সেটার সঙ্গে মোটেই তার অন্য কাজের কোনো কনফ্লিক্ট হয় না। এটা সার্বক্ষণিক কাজ নয়, বুঝতে হবে যে এটা কোনো সার্বক্ষণিক কাজ নয়। এই জন্য আমি তো কোনো কনফ্লিক্টও দেখছি না। এবং আমার কাজে অন্য ব্যাংকে কী হচ্ছে জানি না, চেয়ারম্যানদের তারা হয়তো সপ্তাহে একদিন যান, আমি কিন্তু সার্বক্ষণিকই যাই। এবং সেই সঙ্গে আমার এই কাজ শেষ করে আমি ঠিক আমার এলাকায়ও যাচ্ছি, এলাকায় ফুল ফ্লেজার আমি কাজ করছি। আপনি কাজ করার চেষ্টা করছেন। আপনি জামালপুর 2 আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশীও, তার মানে আপনি বাংলাদেশ জাতীয় সংসদে আসতে চান, সেটি খুব ভালো কথা। কিন্তু আমরা যে জিনিসটা ইদানিংকালে দেখতে পাচ্ছি, যে নির্বাচনের রোডম্যাপ পাওয়া যাচ্ছে না। আপনি কি মনে করেন নির্বাচন কবে অনুষ্ঠিত হবে? হ্যাঁ, এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। সারা জাতি অপেক্ষায় আছে যে কখন নির্বাচন হবে। বর্তমান সরকার বোঝাতে চাচ্ছে যে একটা নির্বাচন হবে, এবং নির্বাচন যে হবে তাতেও কোনো সন্দেহ নেই। এবং মাননীয় প্রধান উপদেষ্টা সর্বত্রই বলছেন যে নির্বাচন হচ্ছে, এবং ডিসেম্বর থেকে জুনের মধ্যে একটা নির্বাচন হবে।
কিন্তু আমরা প্রত্যাশা করেছিলাম, বিশেষ করে বিএনপি প্রত্যাশা করেছিল যে একটা রোড ম্যাপ ডিসেম্বর থেকে জুনের মধ্যে কোন তারিখে কখন থেকে শুরু হবে, নির্বাচনটা কবে, কিন্তু এটা এখনও জানা যায় না। এটা এই জন্য আমরা বিএনপি মনে করি এটা একটা রহস্যজনক এখন রয়ে গেছে। যে রহস্যের কারণটি কি? রহস্যের কারণ হচ্ছে আপনি যখন নির্বাচন দিবেন, নির্বাচন তো হতেই হবে, এবং যে বর্তমান যে সরকার আছে সেই সরকার একটা অস্থায়ী সরকার। সেই সরকার তো কোনো রাজনৈতিক সরকার না, সেটা ভোটের মাধ্যমে যে সরকার আসবে সেটি হলো আসল সরকার। সেটি আমরা গণতন্ত্রের জন্য এতদিন যুদ্ধ করেছি, আবার আপনাদেরকে 15 বছর একটা মোটামুটিভাবে এটাকেও যুদ্ধই বলে, যুদ্ধের মতো করলাম, আন্দোলন করেছি, এটা রেভলিউশনের মতো হলো। তারপরেও কেন নয় যে আমরা কখন নির্বাচিত সরকারের কাছে আবার হস্তান্তর করব, এটা যখন ডেফিনিট বোঝা যাচ্ছে না, সেই জন্যই মনে হয় একটা সন্দেহ আসছে যে একটা সন্দেহ আসছে। আমি ফিরবো আপনার কাছে। মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া, আপনার কাছে জানতে চাই, অর্থনীতি নিয়ে কথা বলছিলাম, সেই বিষয়ে ফিরবো, কিন্তু বাংলাদেশের রাজনীতি নিয়ে যদি আমি কথা বলি, বিগত 54 বছর তো আপনারা বাংলাদেশের পথ পরিক্রমা দেখে এসেছেন। এখন বর্তমান সময়ে বিশেষ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে নির্বাচনের কথা বলা হচ্ছে ডিসেম্বরে। অন্যান্য রাজনৈতিক দলের কিন্তু ভিন্ন মত রয়েছে। এই যে নির্বাচন নিয়ে রহস্যের কথা বলছিলেন এস এম আব্দুল হালিম, এর কারণটা কি মনে করেন আপনি? আমাদের দেশের রাজনৈতিক দলগুলি যদি আমরা ব্যাপক অর্থে বিবেচনা করি, তাহলে প্রথমে সংস্কার দরকার রাজনৈতিক দলগুলির। কারণ সেখানে সৎ লোক যেতে হবে, সেখানে নির্লোভ যারা তাদের যেতে হবে, চাঁদাবাজি বন্ধ করতে হবে, এবং এই যে ক্ষমতায় গেলে ক্ষমতা আঁকড়ে ধরে রাখা, এইগুলির টেন্ডেন্সি যাতে না থাকে। আর আরেকটা জিনিস আপনি লক্ষ্য করবেন, কেউ যদি মনে করে যে এখন ইলেকশন দিলে আমি হয়তো চলে আসব, তখন সে এখনই ইলেকশন চায়। আবার কেউ যদি মনে করে যে না, আমার ফিল্ড তৈরি করতে আরও সময় লাগবে, তখন দেখা যায় যে সেই ইলেকশন প্রলম্বিত করে। তবে সাধারণভাবে আমি একটা কথা বলতে চাই, আমরা সৌভাগ্যবান বাংলাদেশের মানুষ যে আমরা একজন প্রফেসর ইউনূস পেয়েছি, এবং তিনি ক্ষমতায়, রাষ্ট্র ক্ষমতার বসার পরেই উনি বলেছেন যে আমি এই সেক্টরের লোক না, আমি অন্য সেক্টরের, আমি নির্বাচন দিয়ে তারপরে আমার কাজে আমি চলে যাব। এবং এরপরে যেটি আমরা লক্ষ্য করেছি, উনি বিভিন্ন সময়ে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, এবং আপনার যে নির্বাচন কমিশনও কিন্তু নানাভাবে সবসময়ই বলেছে যে ডিসেম্বরের মধ্যে যাতে নির্বাচন হয় সেই ব্যাপারে তারা আগাচ্ছে। তবে একটা বিষয় এখানে আছে, আরও কেউ আরেকটু সময় চাচ্ছে। সেই জন্য ইদানিং একটা কথা হচ্ছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে। আবার আরেকটি দল জামাতে ইসলামী, তারা বলেছে যে আগামী রমজান মাসের আগে নির্বাচন হইতে হবে। সেটা যদি হয় তাহলে কিন্তু ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হইতে হবে। তো এখন যে যাই বলুক, সবচেয়ে বড় সিদ্ধান্ত যেটি দিবেন সেটি হলেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, এবং তিনি হয়তো উপদেষ্টা পরিষদের সাথে কথা বলবেন। আর উপদেষ্টা পরিষদেও যারা আছেন, আমি মনে করি যে ক্ষমতা আঁকড়ে থাকার মতো কেউ নাই, ক্ষমতা আঁকড়ে থাকার মতো কেউ নেই, তার মানে নির্বাচন হবে। আমি একটা কথা বলি, বাংলাদেশের মানুষ কিন্তু 47-এর পর থেকেই আপনার গণতন্ত্র, তারপরে স্বশাসন এবং বৈষম্য নিরসনের জন্য আন্দোলন করে এসেছে। যেই আন্দোলনের ফসল হলো আমাদের স্বাধীনতা। স্বাধীনতার পরেও এই গণতন্ত্রের জন্য দেখেন একটা দুর্ভাগ্য হলো যে 53 বছরের পরেও আমাদেরকে গণতন্ত্রের জন্য আন্দোলন করতে হয়। এটাকে এখন একটা সেট রুল করে ফেলতে হবে যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে ভোটাধিকার, এটা যেন কেউ হরণ করতে না পারে, এবং যথাসময়ে ভোট হবে, আর সেই ভোট যার ভোট সে দিবে, এবং সেটি যখন নিশ্চিত হবে তখন কিন্তু দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে, অ্যাকাউন্টেবিলিটি প্রতিষ্ঠা হবে। এবং আমি মনে করি, আমি আরেকটা ভিন্ন প্রসঙ্গে একটু জানতে চাই, এই প্রসঙ্গটি আমরা মোটামুটি আপনি যেটা বলতে চাইলেন আমরা বুঝতে পারলাম যে গণতন্ত্র প্রতিষ্ঠার পথে আমাদেরকে হাঁটতে হবে। যদি এনবিআর প্রসঙ্গে একটু আসি, এনবিআর এর ছাগলকাণ্ডে এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের
কথা আমরা জানি। এরকম অনেক, মতিউর রহমান তো এনবিআর এখনও রয়েছে, এনবিআর সংস্কার কমিশনও হয়েছে, কিন্তু এনবিআর এর সংস্কার কি আসলে হবে? সংস্কার কমিশন ওরা একটা সুপারিশ দিয়েছে এবং সেটি বাস্তবায়নের জন্য ওরা এগিয়ে যাচ্ছে। আপনি যেটি বলেছেন এটি এনবিআর তো আছেই, বাংলাদেশের অনেক ডিপার্টমেন্ট আছে যেখানে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে, এবং এই দুর্নীতির জন্যই কিন্তু আমরা এগুতে পারছি না। দুর্নীতিটা সরকারি কর্মকর্তাদের মধ্যে যেরকম আছে, সাধারণ মানুষের মধ্যে সেরকম আছে, ব্যবসায়ীদের মধ্যে আছে। আপনি কোথায় নাই এটা অনেক সময় খুঁজে বের করা খুব ডিফিকাল্ট হয়। তো সেই জন্য এটি একটা বিরাট চ্যালেঞ্জ কিন্তু আমাদের দেশে যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে। আবার যদি রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে তারাও যদি দুর্নীতিগ্রস্ত হয় তখন তো সকলেরই পোয়া বারো, এবং সাধারণ জনগণ তখন সাফার করে। জাতীয় রাজস্ব বোর্ড যদি, এই যে আমরা বলি যে তাদের যে কাঙ্ক্ষিত রেভিনিউ সেটা আদায় হচ্ছে না, এটার সবচেয়ে বড় কারণ কর্মকর্তা কর্মচারীদের একাংশ, সবাই না আমি বলবো না, দুর্নীতিগ্রস্ত। তারা যারা আয়কর প্রদান করে, যারা অন্যান্য ট্যাক্স প্রদান করে, তাদেরকে সুবিধা দিয়ে তারা নিজেরা সুবিধা নেয়। আবার আরেকটা বিষয় আছে যে এই, তবে একটা, আমরা যারা, যেমন আমি চেয়ারম্যান ছিলাম এনবিআরে, আমাদের পক্ষে কিন্তু রুট লেভেলে কে দুর্নীতি করে কে করে না সবসময় জানা সম্ভব হয় না। আবার আমরা চাইলেই, যে আমি যদি চিন্তা করি যে এখানে 10টা দুর্নীতিবাজ অফিসারের নাম আমার আছে, আমি এই 10টাকে বাদ দিয়ে কাজ করব, সেটাও আবার আইনত পারি না। কিন্তু যেটি আমরা করি, যারা সেখানে ভালোভাবে কাজ করেছে, আমরা তাদেরকে কম গুরুত্বপূর্ণ জায়গায় দিয়ে থাকি। আপনি যার কথা বললেন সে কিন্তু আমার সময়ে কাজই করে না। আপনার সময় কাজ করে না, কিন্তু আপনার সময়ে কি কি ঘটেছিল এনবিআর একটু জানতে চাই। আমি এই কোনো অঘটন আমি মনে করি আর কি ঘটে নাই। কোনো আমার সময়ে রেভিনিউ বেড়েছে বিগত সময়ের তুলনায়, এবং আমি যেটি করেছি সেটি হলো রেভিনিউ ফুলায়ে ফাপায়া দেখাই নেই, রিয়েল যেটা আদায় হয়েছে সেটি দেখিয়েছি, এবং সেই জন্য আমার প্রথম বছর 16% প্রবৃদ্ধি হয়েছে, দ্বিতীয় বছর 11.8, এটা এখানে কমে গিয়েছিল কিন্তু গ্রোথ ছিল। আর আমি চেষ্টা করেছি যে করের আওতা বৃদ্ধি করা, এবং সেই জন্য কর জরিপ শুরু করেছিলাম, এবং বর্তমানে জাতীয় রাজস্ব বোর্ডের যে প্রশাসনিক সংস্কার হচ্ছে এটি আমি শুরু করেছিলাম। এই আপনার জনবল কত বাড়বে, কয়টা অফিস হবে, সেই সব রেডি করে আমি সরকারের কাছে সাবমিট করে দিয়েছিলাম, কিন্তু আমি চলে যাওয়ার পরে ওইটা খুব স্লো এগিয়েছে। আমি ফিরবো আপনার কাছে। আপনার কাছে জানতে চাই, ফ্যাসিস্ট সরকারের আমলে তো অনেক দুর্নীতির কথা আমরা শুনছি, এবং বর্তমান সময়ে রাজনীতিবিদদের মধ্যে এক ধরনের পরিবর্তনের কথা আসছে, কিন্তু বিএনপি পন্থীদের কি মাইন্ডসেট সেরকম আছে? সেই পরিবর্তন কি আসবে, নাকি এই সংস্কারগুলো নামে মাত্র সংস্কার? এটা এখন এই প্রশ্ন আপনি করতেই পারেন, কিন্তু কথা হচ্ছে যে সংস্কারের যে প্রশ্ন এসেছে এই কারণেই যে প্রশাসনে যে দুর্নীতির ঘুণে ধরেছিল, শুধু যে এই সরকারের আমলে তা নয়, আগেও ছিল। কিন্তু এটা বিষয় হলো যে আপনার এটা যদি আপনি ওজন করেন বা আপনি হিসাব করেন কখন কতটুকু ছিল, শুধু বাংলাদেশে নয়, পৃথিবীতে অন্যান্য দেশেও দুর্নীতি রয়েছে। বাংলাদেশের দুর্নীতির হার অত্যন্ত বেশি। আপনি টিআইবি রিপোর্ট টিপোর্টে দেখেন যে বাংলাদেশ ওই 10 সিরিয়ালে 10-এর মধ্যেই থাকে, কিন্তু সেইটার হচ্ছে যে বাংলাদেশের দুর্নীতিকে এটা যদি আমি এটা কন্ট্রোলে আনতে চান তাহলে সংস্কারের প্রয়োজন আছে, ব্যাপক সংস্কার। সেই জন্যই বিএনপি কিন্তু বর্তমান সরকার যে সংস্কারের প্রস্তাব দিয়েছেন তার 2 বছর আগে কিন্তু বিএনপি আপনার 31 দফা আপনি জানেন, তার মধ্যে প্রথমে আছে যে বাংলাদেশের দুর্নীতিকে আপনাকে চাবুক দিয়ে এটাকে টেনে আনতে হবে, এটাকে
দুর্নীতিকে আর বাড়তে দেওয়া যাবে না, এটা সম্ভব নয়। দুর্নীতিকে বাড়তে দেওয়া যাবে না, কিন্তু আপনাদের এটা সম্ভব রাজনৈতিক নয়। দলগুলোর মধ্যে সংস্কার হ্যাঁ, আসছে সংস্কার কিনা? প্রয়োজন। সেই জন্যই এখানে বলা আছে যে আপনারা কি ঐক্যবদ্ধ যে আমরা যদি পরবর্তীতে ধরুন আপনারা ক্ষমতায় গেলেন আমরা দুর্নীতি করব না, এরকম কোনো কথা আপনারা জনগণকে বলবেন বা বলেছেন? সেই জন্য আমি এই প্রসঙ্গটা এনেছি যে 31 দফা যদি আপনি পড়ে দেখেন, সেখানে বলা আছে যে বাংলাদেশে বিএনপি দল বাংলাদেশের বাইরে নয়, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের অফিসার, বাংলাদেশের রাজনীতিবিদ তারা দুর্নীতিবাজ হতে পারবেন না। এবং এবারে ধরে নেন এই যে আপনার নির্বাচন যে হবে, সেই নির্বাচনের মধ্যে যে প্রথম ধাপ হচ্ছে, নির্বাচনের প্রথম ধাপ হচ্ছে একটা নমিনেশন। তো নমিনেশনের বিষয়ে আমাদের যে নেতা জনাব তারেক রহমান, তিনি বারবার বলছেন যে এবারের নমিনেশন এমন ব্যক্তিকে দেওয়া হবে যিনি প্রথমত হচ্ছে শিক্ষিত, তিনি দক্ষ, তিনি সৎ, তিনি জনকল্যাণের দিক বিশ্বাসী। মানুষের সরকারের কিন্তু প্রথম একটা গুণাবলী থাকতে হলে জনকল্যাণ। যে জনকল্যাণের অভাব ছিল বলেই বিগত সরকার, বিশেষ করে আওয়ামী লীগ সরকার এমন র্যাম্প্যান্ট করতে পেরেছে, দুর্নীতি করতে পেরেছে। এবং শুধু দুর্নীতি নয়, দুঃশাসন, অমানবিক কার্যকলাপ যা মানবতা বিরোধী, এসব কাজ করতে পেরেছেন বিকজ আপনার জনকল্যাণমূলক এই সরকার ছিল না। সরকারের প্রধান নীতি হচ্ছে যে গভর্নমেন্ট হবে কল্যাণমূলক, মানুষের কল্যাণ করবে। সেই জন্যই আমাদের যে 31 দফার মধ্যে আছে যে এবারের যে নমিনেশন দেওয়া হবে, সেটা তো দফায় রয়েছে, আপনারা নিজেরা প্রতিজ্ঞাবদ্ধ এখন তো কিনা? দফাই থাকবে, কারণ এখন তো আর আমরা এতে যাইনি, এখন তো নির্বাচন করি না। বা নির্বাচন করে আবার যদি আমরা ধরেন যেটাকে ক্ষমতা বলে আর কি, যে সরকার গঠন করে, তখন আমরা দেখাতে পারবো যে রিয়েলি আমরা, এটা হলো কমিটমেন্ট। 31 দফা এটা হলো, আমরা বলি এটা মুক্তির সনদ বা এটা হলো কমিটমেন্ট, প্রতিশ্রুতি, দেশের প্রতি প্রতিশ্রুতি। এই প্রতিশ্রুতি আর এখন দেখাতে পারছি না। এখন আমরা দেখাবো যে আমরা দলের মধ্যে কতটুকু সংস্কার এনেছি, এটুকু দেখাতে পারবো। কিন্তু আমরা যখন যদি সরকার গঠন করা হয়, সরকার গঠন করে যে মানুষটি যে মানুষটি যেখানে প্রয়োজন, যে দক্ষ, সৎ, নির্ভীক, দেশের কল্যাণ যিনি করতে পারেন, সেই লোকটি সেখানে বসিয়েছে কিনা প্রথমত। তারপরে তিনি এই সরকার মানুষের মঙ্গল করছেন কিনা, দুর্নীতি করছে কিনা, আপনি তো তখন বিচার করতে পারবেন। এই বিচার তো এখন করতে পারবেন না। সুতরাং আমাদেরকে ওই সময়টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেই জন্যই আমরা বলি যে যত দ্রুত সম্ভব আপনার নির্বাচন দিয়ে আপনি একটা ভালো সরকার এখানে আনিয়ে আসেন। সেটা বিএনপি হোক বা যে কেউ হতে পারে। আপনার যদি জনগণ যদি মনে করে এই লোকগুলি দিয়ে এই ভালো মানুষ, তারা সেই ভালো মানুষগুলি নিয়ে আসুক। সেই জন্য অবশ্য তো করতে, সংস্কার করতে হলে জনমনেও সংস্কার হওয়া দরকার। আমি বলি, আমি এলাকায় যে আমি প্রথমে এখন বলি যে আমার স্কুল, প্রাইমারি স্কুলকে আমাকে আগে ধরতে হবে, যে প্রাইমারি স্কুলে যে ছেলেরা লেখাপড়া করে তারা সত্য কথা বলে কিনা স্কুলে, টিচারের সঙ্গে তার বিহেভিয়ারটা কি। এই সংস্কারটা হবে অবশ্য দীর্ঘমেয়াদী, 50 ইয়ার্স, কমপক্ষে 50 ইয়ার্স। এই ছেলেগুলি যখন তারা ইঞ্জিনিয়ার হবে, ডক্টর হবে, তারা প্রকৃতভাবে মানুষ হিসেবে গড়ে উঠবে কিনা, মানুষ হিসাবে গড়ে উঠবে কিনা। সংস্কারটা আমার সেখান আমাদের থেকে আলোচক মোশাররফ হোসেন ভূঁইয়া বললেন যে আমাদের সকল ক্ষেত্রে দুর্নীতি। আপনি ভালো মানুষের কথা বলছেন, ভালো মানুষ, ভালো রাজনীতিবিদ আমাদের এবার ক্ষমতায় আসবে সেরকমটা আমরা ভাবি, কিন্তু ভালো মানুষ কারা? নিশ্চয়ই। আর জনগণ কিভাবে বুঝবে যে কারা ভালো মানুষ? সব রাজনীতিবিদরা তো প্রথমে প্রতিশ্রুতি দেয়, পরে তো প্রতিশ্রুতি ভঙ্গ করে। সেটাও সংস্কারের প্রয়োজন আছে। যে শুধু আমরা কমিটমেন্ট বলি, একটা টার্ম ব্যবহার করি না সব সরকার, জিরো টলারেন্স। দিস ইজ অ্যাবসলিউটলি একটা, মানে আমি বলবো যে এটা কোনো, এর মধ্যে কোনো ভিত্তি নেই। সবাই বলে জিরো টলারেন্স, কিন্তু সেখানে যে দুর্নীতির ব্যাপারে আগের সরকার বলেছে, আগেও বলেছে, কিন্তু জিরো টলারেন্স বলেছে। এই টার্মিনোলজি ব্যবহার করার কোনো দরকার নাই। আমি যদি, আমার জিরো টলারেন্সের দরকার নেই, আমি 50% এবার কমাই নিয়ে আসবো, নেক্সট ইয়ার আমি 20% কমিয়ে নেব। এরকম আমাকে ধাপে ধাপে আমার দুর্নীতি কমিয়ে আনতে হবে। সুতরাং আপনি যেটা বলছেন, ভালো মানুষ খুঁজে বের করে জনগণকে যে জনগণ জানে যে এই এলাকায় আপনার একটা কনস্টিটিউয়েন্সি খুব বিশাল নয়, একটা কনস্টিটিউয়েন্সি, আর এখানে তো 10 জন 20 জন 30 জন আপনার ক্যান্ডিডেট দাঁড়ায় না। সেইখানে ভালো লোক যদি, তবে এখানে আপনার একটা কথা হচ্ছে যে দলের দায়িত্ব আছে নিশ্চয়ই, যে দল আগে চুজ করবে তার দলের মধ্যে ভালো মানুষকে, কে শিক্ষিত, কে দক্ষ, কে সৎ, এটা প্রাথমিক যে এটা করবে আপনার দল। তারপরে জনগণ, অনেক দল আছে যে এখানে বিএনপি আছে, অন্য দল আছে, জামাত আছে বা বিভিন্ন দল আছে, তারা বাছাই করবে যে কোন লোকটি ভালো, কোন লোকটি সৎ, কোন লোকটি দক্ষ। অসংখ্য ধন্যবাদ। আমি ফিরবো আপনার কাছে। জনাব মোশাররফ হোসেন ভূঁইয়া, আপনার কাছে জানতে চাই, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে আপনি অনেকগুলো দায়িত্বে ছিলেন, অনেকগুলো পদে ছিলেন,
এবং যখন নির্বাচনের কথা আসে আমরা বিগত সরকারের আমলে দেখেছি আমিডামি নির্বাচন হয়েছে, রাত দিনের ভোট রাতে হয়েছে, এরকম অনেক কিছু হয়েছে। এখন তো আবার সৎ রাজনীতিবিদদের কথা আসছে যারা জনগণের প্রতিনিধি হবেন। তো সেই সৎ রাজনীতিবিদ আমরা কিভাবে খুঁজে পাবো, আমরা কিভাবে নির্বাচনের পথে হাঁটবো এবং জনগণ আসলে কে সৎ কে ভালো কিভাবে বেছে নেবে? আমি সরকারের সাথে ছিলাম জি দীর্ঘ প্রায় 40 বছর। আমি যারা দীর্ঘ সময় সরকারের সাথে কাজ করেছে তাদের মধ্যে আমি আল্লাহর রহমতে একজন। আমি বিএনপির সময়ে জিয়াউর রহমান, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে আমার নিয়োগ, ওই সময়ে কাজ করেছি। তারপরে এই রাষ্ট্রপতি এরশাদ, তারপরে বিএনপির বেগম খালেদা জিয়া, এরপরে হইল আপনার আওয়ামী লীগ, সব আমলেই আমি কাজ করেছি। এবং আপনাদের দোয়ায় যেটা হয়েছে, সব সরকারের সময় আমি ভালো প্রিয় অফিসার ছিলাম আমার সততার জন্য, আমার সিনসিয়ারিটির জন্য, এবং প্রত্যেক সরকারের সময় আমি পদোন্নতি পেয়েছি। এটা এমন না যে আমি সর্বশেষ আওয়ামী লীগের সময়ে আমি ভালো পদোন্নতি হয়ে ভালো পোস্টে ছিলাম। এটা হইতে পারে যে একেবারে শীর্ষ পদ সচিব, সিনিয়র সচিব এই সময়ে পেয়েছি। আমি সবসময় দেশপ্রেমের সাথে কাজ করেছি এবং এই যেটি ভালো সেটির প্রশংসা করেছি, যেটি মন্দ সেটির মন্দ বলেছি। আপনি যদি বলেন নির্বাচনের কথা, এইগুলি বিশেষ করে আমি যেই সচিবালয়গুলিতে কাজ করেছি, ফিল্ড লেভেলে তো আমি সিনিয়র পর্যায়ে বিগত সরকারের সময়ে নির্বাচন নিয়ে কিংবা এই আপনার পলিটিক্স নিয়ে আমরা কোনো সময়ই মাথা ঘামাই নাই। তবে বিষয়টাকে সব সময়ই আমরা নিজেদের মধ্যে আলোচনায় এটাকে আমরা পছন্দ করিনি যে জনগণের ভোট জনগণ দিতে পারছে না। এটা খুব কষ্টের বিষয়। কোথাও লিখেছেন, কোথাও বলেছেন, কোনো ফোরামে বলেছেন? এটা আমি আমার অনেক জায়গায় আমি এই কথা বলেছি এবং আমাকে যারা চিনে তারা বলতে পারবে। তবে একটা বিষয় আছে, সেটি হইল এই সরকারের যে বিগত সরকার, এই সময়ে কেউ কেউ হয়তো বলতে পারে যে এই সময়ে আপনি রাষ্ট্রদূত হয়েছেন সরকারি চাকরি শেষ করেও। এটার কারণ আমি পদ্মা সেতু বিভাগের সচিব হিসেবে যখন কাজ করি তখন আমাকে অহেতুক সেখান থেকে বদলি করা হয়েছে এবং অহেতুক আমাকে বিনা দোষে আপনার জেলে নেওয়া হয়েছিল। এবং তখন যখন দেখা গেল যে জেল, আমি এর জন্য নিজে কোনো সময়ই দায়ী না, আমি বেকসুর খালাস হয়েছি। পদ্মা সেতুর মামলা কানাডিয়ান কোর্টে বোগাস হিসেবে ওরা ছুঁড়ে ফেলে দিয়েছে। তখন মামলার পিছনে কারা ছিল? তখন আমার প্রতি একটা সিম্প্যাথি বিগত সরকারের আসে যে সে খামাখা 3 বছর তার নষ্ট হয়েছে, সেই জন্য তারা ইয়ে করেছে। কিন্তু আমি যখন যে জায়গায় কাজ করেছি আমি জনগণের সেবা করেছি, এটা সবাই জানে। আপনি সেবা করেছেন। পরের প্রশ্ন হচ্ছে যে এই যে রাজনৈতিকবিদদের পরিবর্তনের কথা আমরা বলছি, এই পরিবর্তন কিভাবে হবে, জনগণ কিভাবে বেছে নিবে কে ভালো কে খারাপ? বাংলাদেশের জনগণ ভোট দেওয়ার ক্ষেত্রে সবসময়ই কিন্তু খুব বিবেচক হিসাবে কাজ করে। আপনি কেয়ারটেকারের যে ইলেকশনগুলি এর আগে হয়েছে 91, 96, তারপরে 2001, এরপরে আরেকটা কেয়ারটেকার গভর্নমেন্ট 2007-এ যেটা 2008-এ হয়েছে, এইগুলি সকল বিবেচনায় সবাই বলে আর কি, আমাদের বুদ্ধিজীবীরা যারা বলে যে কেয়ারটেকারের অধীনে নির্বাচনগুলি ভালো হয়েছে, অপেক্ষাকৃত আপনার সুষ্ঠু হয়েছে। যদিও যেই দল পরাজিত হয় তারা বলে যে এখানে কারচুপি হয়েছে, সূক্ষ্ম কারচুপি হয়েছে, স্থূল কারচুপি হয়েছে, এইসব বলে, কিন্তু ভোট মানুষ দিতে পেরেছে। তো সেই জন্য আমি বলবো যে যাতে ভোট দিতে পারে মানুষ, সেই সিস্টেমটা আমাদের দেশে স্থায়ীভাবে আনতে হবে। এবং এইখানে যাতে কেউ ধরেন বিচার বিভাগই বলেন, তারপরে ব্যুরোক্রেসি বলেন, তারপরে রাজনৈতিক দল বলেন, কেউ যেন ক্ষমতায় যাওয়ার পরে স্বেচ্ছাচারী হয়ে না উঠে, সেটি
আমাদের সকলের দৃষ্টি রাখতে হবে এবং বর্তমানে যেসব সংস্কারের কথা বলেছি এটি হবে সবচেয়ে বড় সংস্কার, যে নির্বাচন ব্যবস্থাটা সুষ্ঠু হয়ে যাওয়া। এবং এখন সকল রাজনৈতিক দলকে এই কথা মেনে নিতে হবে যে যিনি ক্ষমতায় আসবেন তিনি পার্লামেন্টে আইন করে এটিকে বৈধ করবেন, যে নির্বাচন ব্যবস্থাটা যাতে আমাদের দেশে নিরপেক্ষ, সৎ এবং এরকম কেয়ারটেকার গভর্নমেন্ট তো নিশ্চয়ই আসতে হবে। তা না হইলে আমরা তো দেখেছি যে এই অবাধ সুষ্ঠু নির্বাচন হয় না, আবার আমরা আমি দামি ভোট কিংবা দিনের ভোট রাতে চাই না। অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে আমরা রাজনীতি নিয়ে কথা বলছিলাম, নির্বাচন নিয়ে কথা বলছিলাম, একটু যদি অর্থনীতির দিকে ফিরে তাকাই। প্রথমে তো লুটপাটের কথা বলছিলাম, এর বাইরেও বাংলাদেশে এখন বিনিয়োগ সম্মেলন হলো, কিন্তু বিদেশি বিনিয়োগ কতটুকু আসছে বাংলাদেশে এবং বাংলাদেশের ব্যবসায়ীরা বিশেষত কেমন আছে? এটা ওই অর্থনীতির সঙ্গে ওই আপনার নির্বাচনের কথাও এসে যায়, যে নির্বাচনটা আমার মোশাররফ যেটা বলেছেন যে আগে তো নির্বাচনে সুযোগ দিতে হবে। আপনাদের বিগত সরকার তো আপনি নির্বাচন তো হয়নি, নির্বাচন করার সুযোগ আপনি দেননি। কেউ ভোট দিয়েছেন, আপনি কি ভোট দিয়েছেন? আপনি ভোট দিতে পারেন না, আমি কখনো ভোট দিতে পারবো না, অবশ্য ভোট দিতে পারেন। এই জিনিসটাকে এনশিওর করতে হবে যে জনগণ তার নিজ নিজ ভোট যাকে খুশি তাকে তার ভোটের ব্যালট বক্সে দিতে পারবে। এই ব্যবস্থাটা করতে হবে। এবং সেই জন্য আপনি যেটা বলছেন যে লিডারশিপ প্রয়োজন, লিডারশিপ উনি বলেছেন যে আমাদের বিএনপির যে আদর্শ, একমাত্র লিডার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, হি হিমসেলফ অ্যান এক্সাম্পল। ওনার মতো প্যাট্রিয়টিক এবং অনেস্ট এরকম আপনার রাষ্ট্রনায়ক আর আসেননি। সেই জন্য যেখানে আপনার দেখবেন যে লিডারশিপ, আপনার টপ লেভেলের লিডারশিপ থাকবেন, আপনার অর্থনীতির কথা বলেন, আপনার মানুষের মঙ্গলের কথা বলেন, আপনার লেখাপড়ার কথা বলেন, আপনার টপ লিডার যদি আপনার দক্ষ হন, প্রথমত হচ্ছে দক্ষ এবং প্যাট্রিয়টিক, দেশপ্রেম, এবং তিনি সৎ হইতে হবে। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেরকমই একজন লোক ছিলেন, একজন লিডার ছিলেন, এবং তারই আদর্শে হলে এই দলটি। সেই দলে আপনার যে কার্যাবলী হবে ভবিষ্যতে আমরা মনে করি যে ইন কম্পারিজন টু আদার্স, যে বিএনপি যে সব করে ফেলতে পারবে বা করছে তা নয়, কিন্তু অন্যান্য দলের সঙ্গে তার আদর্শের সঙ্গে তুলনা করেন তার পরবর্তী যিনি রাষ্ট্রপতি, আপনাদের লিডারের কথা তো দেশপ্রেমিক লিডার হিসাবে বললেন, কিন্তু আপনাদের নামে বিএনপির নামে কিছু রাজনৈতিক দল বলছে যে আপনারা প্রশাসন দখল করে আছেন। কেন আপনারা প্রশাসন দখল করে আছেন? না, এখন তো এইটা আবার অবশ্য বেশি হয়তো বলা হয় যে কিছু কিছু যে ভুল ভ্রান্তি নেই তা নয়। বিএনপি হলেই যেটা সেটা তো বলছি যে বিএনপির মধ্যে তো এই দেশেরই মানুষ, এই দেশের মানুষই তো আমাদের ভুল ভ্রান্তিতে সমৃদ্ধ। আমরা ভুল ভ্রান্তিতে সমৃদ্ধ, বিএনপি তো এদেশের এই মানুষই এর মধ্যে আছে। সুতরাং এই ভুলভ্রান্তিকে সংশোধন করার জন্যই এখন আমরা চাচ্ছি যে আমাদের যে আদর্শ, মূল আদর্শ, আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ, বেগম খালেদা জিয়ার যে আদর্শ, সেই আদর্শ প্রতিফলিত হোক। আমাদের দল সেই চেষ্টা করছেন, আমাদের যে বর্তমান নেতা তিনিও চেষ্টা করছেন। তো এটা এই মুহূর্তে আমরা বলতে পারবো না যে এটা আমরা আমাদের দলকে একবারে দুধে ধোয়া যেটা বলে সেটা করে ফেলেছি, তা নয়। তো আমাদের প্রচেষ্টা আছে, আমরা সেই পথে অগ্রসর হবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। অনুষ্ঠান শেষ করছি, একেবারে 1 মিনিটে যদি বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি নিয়ে কিছু বলতে চান এবং আপনি রাজনীতিতে যুক্ত হওয়ার কোনো ইচ্ছা আছে কিনা? আচ্ছা, আমি প্রথমে অর্থনীতির বিষয়টা বলি। বিগত এই যে আগস্টের পর থেকে, বিশেষ করে এই 5ই আগস্টের পর থেকে নতুন সরকার আসার পরে অর্থনীতির বিভিন্ন সেক্টরে উন্নতি হয়েছে এটি বলা যায়। আপনার দ্রব্যমূল্য যে পরিমাণে আপনার আছে সেটিতে অনেক সময় সিন্ডিকেট এবং মানুষের কি বলে দুর্নীতির কারণে, কিন্তু গভর্নমেন্টের পলিসি ঠিক আছে। আপনার রিজার্ভ অনেক বেড়েছে। তারপরে একটা জিনিস আমরা বলতে পারি যে বৈদেশিক বিনিয়োগ, এফডিআই, সেটি অবশ্য বাড়েনি। সেটা অবশ্য অনিশ্চয়তার কারণে, কারণ বিদেশিরা যখন আসে তখন তাদের একটা নিশ্চয়তার প্রয়োজন হয়। সেই জন্য প্রসঙ্গ রয়েছে, সেই জন্য এই যে বিনিয়োগ সম্মেলন একটা করা হয়েছে। এখানে আমি যখন জার্মানিতে রাষ্ট্রদূত ছিলাম, আমার একটা খুব 1 বছর যাবৎ চেষ্টা করে একটা প্রতিনিধি দল পাঠানোর জন্য, মানে ইনভেস্টার্স পাঠানোর জন্য আমি ঠিক করেছিলাম। ওই আগস্টের পরিবর্তনের পরে তারা আসতে পারে নাই।
কিন্তু আমি জেনেছি যে এই বিনিয়োগ সম্মেলনে 15 জন জার্মানি থেকে এসছে, কোরিয়া থেকে অনেক লোক এসছে, জাপান থেকে বিভিন্ন জায়গা থেকে এসেছে। তাদের সামনে তুলে ধরা হয়েছে বাংলাদেশের পরিস্থিতি। কিন্তু আমি যেটা মনে করি যে এটি শুধু মৌখিকভাবে তুলে ধরলে হবে না, কাজে পরিণত করতে হবে। যেমন আমাদের দেশের এনবিআর বলেন, ট্যাক্স স্ট্রাকচার, এনবিআরের লোকজন বিনিয়োগকারীদের সাথে কিভাবে ডিল করে, তারপরে আপনার তারা জমি কেনার ক্ষেত্রে, তারা রেজিস্ট্রেশনের ক্ষেত্রে, তারা লাইসেন্স করার ক্ষেত্রে, ইউটিলিটিস নেওয়ার ক্ষেত্রে যে সুবিধা আমরা দিতে বলেছি সেগুলি আসলে হচ্ছে কিনা, ওয়ান স্টপ সার্ভিস আমরা দিতে পারছি কিনা, সেগুলির উপর নির্ভর করে। এই সরকারের সদিচ্ছা আছে এবং যাকে যেগুলি আমরা খবরের কাগজে দেখছি, আমার সাথে ব্যক্তিগত পরিচয় নাই, বিডার যিনি বর্তমানে চেয়ারম্যান হয়ে এসছেন, তার ইনিশিয়েটিভ আছে। যদি সরকার দেখাতে পারে যে বিনিয়োগ পরিবেশ এখানে ভালো এবং আইনের শাসন ফিরে আসে, দুর্নীতি কমে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, তাহলে বিনিয়োগ হবে এবং ইকোনমিও আস্তে আস্তে ভালো হবে। অর্থাৎ যদি লুটপাট, আপনি যেটা প্রথমেই বলেছেন, লুটপাটটা যদি বিদেশিরা এবং দেশের ব্যবসায়ীরাও দেখে যে কম হচ্ছে, তখনই এন্টারপ্রেনিয়ররা এগিয়ে আসবে। কারণ বাংলাদেশে ভোক্তার সংখ্যা অনেক বেশি, এটা একটা প্রফিটেবল জায়গা ব্যবসার জন্য, এটিকে আমরা বলতে পারি। এবং আমাদের দেশের যে ইকোনমিক গ্রোথ, সেটি আমাদের যে দুর্যোগ, বিভিন্ন দুর্যোগের কথা বলতেছি, ম্যানমেড দুর্যোগ বলেন বা প্রাকৃতিক দুর্যোগ বলেন, সবসময়ই কিন্তু আমাদের গ্রোথ পজিটিভ। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে, অসংখ্য ধন্যবাদ। জি প্রিয় দর্শক, ইউসিবি টু দ্য পয়েন্ট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আমাদের সম্মানিত আলোচকেরা যেটি বললেন যে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি কিংবা নির্বাচন একটি আরেকটির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা যদি অর্থনৈতিক উন্নতির কথা বলি তবে স্থিতিশীল বাংলাদেশ প্রয়োজন, আর স্থিতিশীল বাংলাদেশের জন্য তারা নির্বাচনের দিকে আলোকপাত করলেন, পাশাপাশি বাংলাদেশের অর্থনীতি নিশ্চয়ই উন্নতির দিকে যাবে, সেই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। সবার জন্য অনেক অনেক শুভকামনা।